মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। বিএনপির এমন কিছু ত্যাগী নেতা রয়েছে যারা দুঃসময় নিজের জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন। তারাই আজ দলে অবহেলিত ও গুরুত্বহীন হয়ে পড়েছেন। কারণ এ সরকারের লেবাস বিএনপির হলেও তাদের ভেতরে ভেতরে চলছে এক ভয়ঙ্কর আদর্শিক যুদ্ধ এবং নীরব শুদ্ধি অভিযান। যারা গত ১.৫ দশক ধরে রাজপথে রক্ত দিয়েছেন, ফাঁসির সেলে মৃত্যু প্রহর গড়াচ্ছেন, তারা আজ চরম অবহেলিত। আর ক্ষমতার মসনদ দখল করে বসে আছে একদল সুবিধাবাদী টাউট এবং আধিপত্যবাদের দালাল, যারা কিনা তিলে তিলে গিলে খেতে বসেছে পুরো দেশটাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপির একসময়ের প্রভাবশালী ৬ নেতার সাথে, যারা কিনা বর্তমান সময়ে অবহেলিত ও গুরুত্বহীন হয়ে পড়েছেন বিএনপি সরকারে। তাছাড়া সবশেষে থাকছে কি সেই কারণ, যে কারণে অবহেলিত ও লাঞ্ছিত হচ্ছেন বিএনপি সেসব ত্যাগী নেতা, সে সম্পর্কেও বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশরাফুদ্দিন নিজান বিএনপির প্রভাবশালী ত্যাগী নেতা হয়েও বর্তমান সরকারের নিজান অনেক ক্ষেত্রে অবহেলিত। আশরাফুদ্দিন নিজান বর্তমানে লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য। তার সংসদে দেওয়া ভাষণে বলে দেয় তিনি নির্ভীক ও সাহসী। রাষ্ট্রপতির ভাষণের উপর যখন সংসদ সদস্য আশরাফুদ্দিন নিজান ফ্লোর নিলেন, তখন পুরো সংসদ স্তব্ধ হয়ে গিয়েছিল। মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। তার সাহসী এবং তীক্ষ্ণ বক্তব্য শুনে যে কারো মনে হতে পারে যে এই লোকটা কি আসলে বিএনপি করেন। এমন মনে হওয়াটা স্বাভাবিক, কারণ গোটা বিএনপি সরকার এবং তাদের শীর্ষ নেতৃত্ব যখন পতিত স্বৈরাচারের দোসর বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রশংসায় পঞ্চমুখ, তাকে পদে টিকিয়ে রাখার জন্য তারা সাংবিধানিক যুক্তির আড়ালে রাজনৈতিক দেউলিয়াত্বের চরম নজির স্থাপন করেছেন, ঠিক তখন একজন আশরাফুদ্দিন নিজানের এই উল্টো স্রোতের বক্তব্য প্রমাণ করে বিএনপির ভেতরে এখনও কিছু মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি, যে কারণে বর্তমান বিএনপির তেলবাজ নেতাদের কাছে মূল্যহীন হয়ে পড়েছে নিজানের মতো নেতারা। এই রাজনৈতিক থ্রিলারের দ্বিতীয় দৃশ্যটি আরও বেশি চমকপ্রদ এবং আবেগময়। আব্দুস সালাম পিন্টু বিএনপির অন্যতম প্রবীণ সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপশিক্ষামন্ত্রী হলেন আব্দুস সালাম পিন্টু। আব্দুস সালাম পিন্টুর বক্তব্য শুনলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। তার আপন ছোট ভাই সালাউদ্দিন টুকু যখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীকে মুছে ফেলার প্রকাশ্য ঘোষণা দেন, তখন তা যেন হয়ে ওঠে এক নির্মম রাজনৈতিক বিশ্বাসঘাতকতার প্রতীক। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তে ভিন্ন সুরে কথা বলেন আব্দুস সালাম পিন্টু। তার কণ্ঠে ধ্বনিত হয় এক ভিন্ন রাজনৈতিক দর্শন, এক অন্য বাস্তবতার প্রতিফলন। ভুলে গেলে চলবে না, আব্দুস সালাম পিন্টুর সেই মানুষ যিনি শেখ হাসিনার শাসনামলে একটি বিতর্কিত মামলায় বছরের পর বছর কন্ডেম সেরে মৃত্যুর প্রহর গুণাছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই মানুষটি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে চরম সত্যটা উপলব্ধি করতে পেরেছেন এবং জামাত বিদ্বেষী বক্তব্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি আজ সংসদে জামাত নেতাদের প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কারা সত্যিকারের রাজপথে ছিল আর কারা ছিল কেবল দর্শক। কিন্তু আব্দুস সালাম পিন্টুর এ সত্য ভাষণ বর্তমান সরকারের শীর্ষ মহলে চরম অস্বস্তির জন্ম দিয়েছে। ব্যারিস্টার নওশাদ জমির এনসিপির অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা সার্জিস আলমকে হারিয়ে পঞ্চগড় ১ আসনে জয়লাভ করেন ব্যারিস্টার নওশাদ জমির। স্রোতের বিপরীতে কথা বলে প্রশংসায় ভাসলেন তিনি। যেখানে তার দলের বড় বড় নেতারা ক্ষমতার দম্ভে অন্ধ, সেখানে সংসদে দাঁড়িয়ে তিনি যা বললেন তা শুনে সত্যি আপনিও অবাক হতে বাধ্য হবেন। কোন এমপিরও ২, ৩ বা ৪ বারের বেশি থাকা উচিত না। বিএনপির এ সংসদ সদস্য সরাসরি এবং অত্যন্ত সাহসিকতার সাথে সংসদে দাঁড়িয়ে বললেন, প্রধানমন্ত্রীর মেয়াদ যেমন সুনির্দিষ্টভাবে ২ টাইম করা হয়েছে, তেমনি এমপিদেরও একটি নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত, হোক সেটা ২, ৩, ৪ বছর। মানে একজন এমপি সারা জীবন এমপি হবেন এমনটি যেন না হয়। কোনো এমপিরও ২, ৩ বা ৪ বারের বেশি থাকা উচিত নয়। শুধু তাই নয়, এর আগে মানবাধিকার কমিশন গঠনে সরকারের রহস্যময় টালবাহানা এবং কালক্ষেপণের চরম সমালোচনা করে তিনি দেশজুড়ে আলোচিত হয়েছেন। সংসদ অধিবেশন গভীরভাবে ফলো করলে আপনি বিএনপির এমন আরও অনেক এমপি পাবেন, যাদের কথা এবং রাজনৈতিক অবস্থান দেখে মনে হবে তারা মূলত বর্তমান বিএনপির নীতি এবং সরকারের বিরুদ্ধেই কথা বলছেন। কিন্তু অবাক করার বিষয় হল, এ সাহসী, যোগ্য এবং পরীক্ষিত নেতাদের কেউই আপনি বর্তমান বিএনপি সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা নীতি নির্ধারণী ফোরামে দেখতে পাবেন না।
লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য হিসেবে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। লুৎফুজ্জামান বাবর বিএনপির 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন এবং তার বিকল্প স্মার্টনেস, রাজনৈতিক অবদান ও অসাধারণ সিদ্ধান্ত গ্রহণের কারণে গণমাধ্যম ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। এর সবচেয়ে জ্বলন্ত ও ট্র্যাজিক উদাহরণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যিনি একসময় ছিলেন দৌরদণ্ড প্রতাপশালী একজন মন্ত্রী। 10 ট্রাক অস্ত্র মামলাসহ হাসিনার আমলে অসংখ্য মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে যিনি ঢুকেছেন, অথচ সরকার গঠনের পর তাকে কোনো মূল্যায়ন করা হয়নি। তাছাড়া মন্ত্রী থাকাকালীন 7 সিস্টার্স দখলের কথা বলে পুরো ভারতের বুকেও কাঁপন ধরিয়ে দিয়েছিলেন এক বাবর, আর সেই বাবরকেও অবমূল্যায়ন করা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরী। আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি খালেদা জিয়ার শাসনামলে 2001 থেকে 4 সালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 1 নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময়ের প্রভাবশালী এ স্বরাষ্ট্রমন্ত্রীও যেন একই অবস্থা। বর্তমান সরকারের ক্ষমতার বলয়ে তার কোনো নামগন্ধ নেই। তিনি যেন রাজনীতির দৃশ্যপট থেকেই পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছেন। এর খেসারত বিএনপিকে দিতেই হবে। রুহুল কবির রিজভী। বিএনপির আরেক অবহেলিত ত্যাগী নেতা রুহুল কবির রিজভী। দীর্ঘ 17 বছরে যুগপৎ আন্দোলনের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে হাসিনার আমলে বারবার কারাবরণ করেছেন তিনি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থেকেও তিনি যেমন ত্যাগ স্বীকার করেছেন, তার মতো ত্যাগ ও লাঞ্ছনার শিকার আর কেউ হয়নি। তবুও এবারের ত্রয়োদশ নির্বাচনে বিএনপি থেকে নমিনেশন পর্যন্ত দেয়নি তাকে, যে কারণে তিনি সংসদেও যেতে পারেননি, যা বিএনপির একজন প্রথম সারির নেতা হিসেবে এমনিতে প্রাপ্য। সেখান থেকে তার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। বুঝতে পারছেন রাজনীতির মারপ্যাচটা কোথায় হয়েছে। যেখানে ত্যাগী নেতাদের কোনো জায়গা নেই, সেখানে তেলবাজ নেতারা তেলবাজি করতে করতে এমপি থেকে মন্ত্রী পর্যন্ত হয়ে গেছেন। এবার আসি যে কারণে অবহেলিত হয়েছে ত্যাগী নেতারা সে সম্পর্কে। যোগ্য এবং পরীক্ষিত নেতাদের এই পতনের বিপরীতে একটু নজর দিন ক্ষমতার মূল কেন্দ্রগুলোর দিকে, যেখানে দেখবেন যারা গত 15 বছরে এসি রুমে বসে রাজনীতি করেছেন, লন্ডনে আরামায়েশের জীবন কাটিয়েছেন, যারা বিদেশে পালিয়েছে এবং যারা মূলত টাউট, তারাই আজ বড় বড় দায়িত্ব এবং আকর্ষণীয় মন্ত্রণালয়গুলোর দখল করে বসে আছেন। কিন্তু এমন কেন হচ্ছে? কেন ভালো পরীক্ষিত এবং যোগ্য লোকগুলোকে বিএনপি সুপরিকল্পিতভাবে সাইডলাইনে রেখে অযোগ্যদের ক্ষমতায় বসিয়ে আছে? এটি কি নিছক কোনো রাজনৈতিক ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর এবং ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? রাজনৈতিক বিশ্লেষক এবং ডিপ স্টেটের ভেতরের খবরের দিকে নজর রাখলে দেখা যায় এর পেছনে মূলত 3টি ভয়ঙ্কর কারণ এবং সিন্ডিকেটের হাত রয়েছে। প্রথমত, ভারতের প্রভাব এবং সাউথ ব্লকের প্রেসক্রিপশন। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যে কোনো মূল্যে নয়াদিল্লির সাউথ ব্লককে সন্তুষ্ট রাখতে চাইছে। লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু কিংবা আশরাফুদ্দিন নিজামের মতো নেতারা দীর্ঘদিন ধরে ডানপন্থী, ইসলামী আদর্শ ও কঠোর ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত। রাজনৈতিক বাস্তবতায় এমন নেতৃত্বকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা খাতে দেখতে ভারত কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই দিল্লির সরাসরি প্রেসক্রিপশন এবং ছক অনুযায়ী এই বর্ষিয়ান এবং দেশপ্রেমিক নেতাদের সাইডলাইনে ফেলে রাখা হয়েছে। দ্বিতীয়ত, আমেরিকার প্রেসক্রিপশন। শুধু ভারত নয়, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রেরও একটি প্রচ্ছন্ন ছাপ রয়েছে। তারা চায় সরকারে এমন লোক থাকুক যারা লিবারেল বা উদারপন্থী হিসেবে নিজেদের তুলে ধরবে এবং পশ্চিমা কর্পোরেট স্বার্থ রক্ষা করবে। এজন্য কিন্তু তারা ডক্টর খলিলুর রহমানকে বিএনপি না করা সত্ত্বেও ওই পদে বসিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে আব্দুস সালাম পিন্টু ও বাবরের মতো নেতারা তাদের এই এজেন্ডা বাস্তবায়নে বাধা হতে পারেন, তাই তাদেরকে মাইনাস করা হয়েছে। তৃতীয়ত, দলীয় অভ্যন্তরীণ রাজনীতির জটিলতাও এখানে বড় একটি বিষয়। একটি শক্তিশালী অভ্যন্তরীণ গোষ্ঠী বা সিন্ডিকেটের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। সমালোচকদের মতে এই গোষ্ঠী এমন কাউকে সামনে আনতে চায় না যারা তাদের প্রভাব বা স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই অত্যন্ত সুকৌশলে তাদের সাধারণ এমপির চেয়ারে বসিয়ে রাখা হয়েছে পুতুলের মতো। তো বন্ধুরা, বিএনপির এসব ত্যাগী ও প্রভাবশালী নেতাদের কে কে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।